নমস্কার। আজ দুপুর 12টায় যে কথা বলেছিলাম, জিরো আওয়ার অনুষ্ঠানে যে প্রত্যাঘাত কি যে কোনো মুহূর্তে ভারতের তরফ থেকে হতে পারে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যে বৈঠকে রাজনাথ সিং উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, অজিত দোভাল উপস্থিত ছিলেন, এবং সেই বৈঠকের পরে যা সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে একেবারে সূত্র মারফত সেই খবর প্রথমে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইবো। সেনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর যে বার্তা সেনাদের উদ্দেশ্যে, যে এই মুহূর্তে যেটা লাস্ট আপডেট আমরা পাচ্ছি, স্বাধীনতা দেওয়া হয়েছে এবং কোনো রকম আঘাত এলে তার প্রত্যাঘাত আর কোনো রকম প্রশ্নের মুখে নেই। সেনারা চাইলে এই দিকে অগ্রসর হতে পারে। এই রকমই আজকে যে এই গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কাছে, প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই বার্তা গিয়েছে যে স্বাধীনতা দেওয়া হলো সেনাদের। এবং এই যে প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে হতে পারে কিনা, আজকে যে প্রশ্ন আমরা তুলেছিলাম, এই আশঙ্কা যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীরও রয়েছে, যুদ্ধের আতঙ্ক যে তাদের মধ্যেও রয়েছে, ছাড়খাড় করে দিচ্ছে পাকিস্তানকে। বিভিন্ন ছবি, বিভিন্ন ফুটেজ, বিভিন্ন নোটিফিকেশন যেটা পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে সামনে এসেছে বা পাকিস্তানের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে সামনে এসেছে, সেগুলো আপনাদের দেখিয়েছি। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, যে সেনাপ্রধানের তো খোঁজ পাওয়া যাচ্ছিলই না, তিনি বাংকারে লুকিয়েছেন না অন্য কোনো দেশে পালিয়ে গিয়েছেন পাকিস্তানের, সেটা বোঝা যাচ্ছে না। আর এই খবর থাকতে না থাকতেই আরও একটা নতুন খবর আমাদের কাছে যেটা এসেছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তার বুকে ব্যথা, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবার এই বুকে ব্যথা কী কারণে, জেনুইন বুকে ব্যথা নাকি ভারতের যা যা পদক্ষেপ, সেই পদক্ষেপগুলোর পরে তার এই বুকে ব্যথা হয়েছে জানি না। যাই হোক, সেটা তো সময় বলবে। কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের যুক্ত থাকার প্রমাণ ইতিমধ্যেই পেশ করা হলো বিশ্বের দরবারে। ভারতের তরফ থেকে পাকিস্তানের মাথা ব্যথা হবেই। যাই হোক, একে একে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, দেখাবো, কিছু রিয়াকশন রয়েছে সেগুলো দেখাবো। কিন্তু শুরুতেই আমার সঙ্গে আজকে যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো এবং আলোচনা শুরু করব। প্রথমেই আলাপ করাই অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। অমলেন্দু বাবুকে প্রথমেই স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই, ঝন্টু দাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে মুখপাত্র দীপ্তিমান বসু, দীপ্তিমান দাকে স্বাগত জানাবো। রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র, অশোক দাকে স্বাগত জানাবো। এবং কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওর বাইরে থেকে, সুভাষিস দাকেও স্বাগত জানাবো। ক্যাপ্টেন অমলেন্দু চৌধুরী, যাকে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব, স্যার যেটা শুরুতেই আপনার কাছে জানতে চাওয়ার, এই যে এত মিটিং দেখছি আমরা, কখনো কোনো মিটিংয়ে প্রধানমন্ত্রী তার বাসভবনে সেই মিটিং ডাকছেন, কখনো আলাদা করে অমিত শাহজি তিনি কোনো মিটিং ডাকছেন, কখনো সেনারা তাদের নিজেদের মধ্যে কোনো বৈঠক ডাকছে, এই যে এত বৈঠক আমরা দেখছি, সার্জিক্যাল স্ট্রাইক যে সময় হয়েছিল তার আগে কি এই পরিমাণেই বৈঠক হয়েছিল? আর যদি সেটা না হয়ে থাকে তাহলে এই এত বৈঠক কিসের দিকে, মানে দিক নির্দেশটা কিসের দিকে করছে? ব্যাপারটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে বোঝবার চেষ্টা করি তাহলে জিনিসটা খুবই স্বাভাবিক। যে ঘটনাটা ঘটেছিল সার্জিক্যাল স্ট্রাইকের আগে, যে ঘটনাটা আর এই ঘটনার দুটো ডাইমেনশন কিন্তু অনেক আলাদা। কারণ এখানে যেটা করে গেছে, যে নাকের ডগায় এসে 26 জনকে এরকমভাবে হত্যা করা এবং হত্যা করার পর এরকমভাবে চলে যাওয়া, এখনও পর্যন্ত তাদের ধরা হয়নি বা ধরা পড়েনি, এই যে একটা সিচুয়েশন রয়েছে, এই ঘটনাটা কিন্তু খুব একটা ছোটোখাটো ঘটনা নয়। সেটা দেশের প্রত্যেকটা লোককে কিন্তু এই ব্যাপারে, মানে প্রত্যেকটা এজেন্সিকে কিন্তু এই ব্যাপারে কৈফিয়ত দিতে হচ্ছে। তো ন্যাচারালি এই টাইপের বৈঠক হবেই। এবং আলটিমেট যেটা আপনি বললেন দাস, যে সেনাবাহিনী মানে ফোর্সেসকে, মানে আর্মি, নেভি, এয়ারফোর্সকে যে এখন অল আউট পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এটা কিন্তু একটা সংকেত। তার মানে এখন কোনো কিছু করতে গেলে, কোনো কিছু ফায়ার করতে গেলে বা কোনো কিছু আক্রমণে যেতে হলে আমাদের একটা পারমিশনের ব্যাপার থাকে, অনেক কিছু ফর্মালিটিস থাকে। সেই থেকে এইটাকে কিন্তু ওই লেভেল কি করা যেতে পারে, কি হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি। যুদ্ধ তো আমরা কেউ চাইবো না কখনোই, এবং এরকম ডিসিশনও আশা করি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো হওয়ার কথা নয়। তাহলে সেনাবাহিনীকে যদি পারমিশন দেওয়া হয়ে থাকে অল আউট, মানে কোট আনকোট আমি বলছি, খেলার, তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন এইটা ডিপেন্ড করছে ওদের মধ্যে সমস্ত জিনিসটাকে স্ট্র্যাটেজিক্যাল একটা কনক্লুশনে আসা। আচ্ছা, প্রথম কথা দেখুন, এখন পাকিস্তান আমাদের শত্রু ভেবে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি পাকিস্তানের ওপর, সেটা কিন্তু
ভুল। কারণ পাকিস্তান ছাড়া পাকিস্তানকে আক্রমণ করলে তার রিপারকেশনটা কী হবে, তারপরে আফটার এফেক্টটা কী হবে। কূটনৈতিকভাবে ভুল, কূটনৈতিকভাবে না, মানে আমি সব দিক থেকেই বলছি। কারণ কি যে এটার পর কি এফেক্ট হবে, কারণ আর্মি যখনই মানে ফোর্সে যখনই কোনো জায়গায় অ্যাটাক করার পর সে কিন্তু সঙ্গে সঙ্গে ভাবে এরপর আমার কি হবে। যার জন্য আমরা বলি প্রথমে এফইউপি ফর্মিং আপ প্লেসে আমরা গেলাম, সেখান থেকে আমরা অ্যাটাকে গেলাম, অ্যাটাকের পর কিন্তু কাউন্টার অ্যাটাক আসবেই, আমাদের পর একটা কাউন্টার হবে, তার জন্যে কি ব্যবস্থা নেওয়া, এই সমস্ত ব্রিফিংটা মানে নিচের লেভেল থেকে শুরু হয় আর কি। এটা মানে পুরো দেশের উপর বিচার হয়। তো এইখানে যে ঘটনাটা ঘটেছে, এরা যে ব্যাপারটা এখন করেছে, এদের কাছে এখন কি যেটা রয়েছে, যেমন পাকিস্তানকে করলে চায়নার কি এফেক্ট হবে, চায়না চুপচাপ থাকবে না, কারণ চায়নার এটা একটা সুযোগ, যার জন্যে ওর যে সমস্ত বলে বেড়াচ্ছে এটা নিজেদের মধ্যে বিচার করা ভালো, মুক্ত অনেক কিছু বলছে। আমেরিকার উপর আমরা ডিপেন্ড করে আছি, আমেরিকা কিন্তু বলেছে দুজনেই আমার ভালো বন্ধু। এই কথাগুলো কিন্তু আমাদের একটু একটু করে নোট করতে হবে, ফলে তার থেকে কি এফেক্ট হবে সেটাকে চিন্তা ভাবনার ব্যাপার আছে। তারপরে ধরুন বাংলাদেশ কিন্তু একটা ছোটোখাটো হলে সেখানে কিন্তু পাকিস্তানের একটা পুরো ইউনিট কিন্তু ওখানে আছে এবং তারাও ছেড়ে কথা বলবে না। ফলে আমাদের যে যুদ্ধের যে প্রক্রিয়াটা বা সেটা অনেক ভেবেচিন্তে অনেক ভাবে করবে। তারপরে কি ভারতবর্ষ মনে হয় বোধহয় একটা দেশ যেটা কিন্তু দুটো নিউক্লিয়ার শক্তিধর এগেনস্টে মুখোমুখি রেখেছে এবং দুটোর সঙ্গেই কিন্তু বর্ডার ডিসপিউট আদি অনন্তকাল ধরে চলছে। অর্থাৎ চায়নার সঙ্গে আমাদের বর্ডার ডিসপিউট চলছে, ওরাও এবং সিমিলারলি পাকিস্তানের রয়েছে, ওইটাও রয়েছে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে কি করবে না করবে, যার জন্য এই যে আপনি বললেন যে বৈঠক পরপর হয়ে যাচ্ছে, এগুলো দিকে পুরো অ্যানালিসিসটা কিন্তু এই রাস্তায় নিশ্চয়ই চলবে এবং সেই হিসেবেই ওরা চলবে। কিন্তু একটা কথা ঠিক যে এখন আমাদের যেটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের, এটা গেল আমি নেগেটিভ পয়েন্টগুলো বললাম। অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের কি, আমাদের সঙ্গে যেটা রয়েছে, পাকিস্তান খুব একটা ভালো অবস্থায় নেই, যেমন আপনি বললেন হসপিটালাইজড হয়েছে, বাংকারে লুকিয়ে আছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন, সেগুলো একটা দিক। তার আর একটা দিক কী আছে, যেমন ধরুন ব্যালুচ লিবারেশন আর্মি, ওদের কাছে একটা বড় ধরনের আঘাত। তারপরে দেখুন ওপাশে আফগানিস্তান, সেটাও একটা বড় আঘাত। তারাও যদি ওই দিক থেকে এসে একটা অস্থিরতার করে, একটা দেশ তখনই লড়তে পারে যখন দেশের জনতা এবং দেশ এক শক্তি হিসেবে লড়তে যায়। কিন্তু এটা হামলার আগে ভাবলো না কেন ওরা যে এটার আফটার এফেক্ট ওদের উপরেও হবে? না, হামলার আগে কেন ভাবলো না সেটা যদি বলেন, ওদের থিওরিটা অন্যরকম ছিল। ওরা দেখছে যে আমরা চারদিক থেকে মার খাচ্ছি, মানে আমাদের কাছে এসে বেলুচ এসে এরকমভাবে আক্রমণ করছে, আফগান এরকমভাবে আক্রমণ করছে, একটা ট্রেনকে পুরো হাইজ্যাক করে নিয়ে গেল, তারপরে ওদের বিভিন্ন জায়গায় এক্সপ্লোশন করাচ্ছে। এটা তো দেশের লোকও তো ওদের দিকে আঙুল তুলছে, সেটাকে তো ডাইভার্ট করতে হবে। সেটাকে ডাইভার্ট করবার জন্য একটা রাস্তা কী হচ্ছে, যে ওরা কিন্তু অলরেডি বাংলাদেশকে দিয়ে আমাদের চিমটি কাটতে শুরু করে দিয়েছে। এটা মাইন্ড ইউ, একটা বড় ধরনের একটা অশান্তির দিকে কিন্তু করে রেখেছে বাংলাদেশ থেকে। সেটাকে ভেবেছে আরটু এক্সাজারেট করা, যদি কাশ্মীরি মুসলিম এবং এই এপাশে বাংলাদেশের ফোর্স, এই দুটো যদি এক করে ইন্ডিয়াকে কমানো যায়, কিন্তু এটাকে ওটা বুমেরাং হয়ে গেছে। কারণ কাশ্মীরের এখন যে ইকোনমিক কন্ডিশন এবং যে সমস্ত অবস্থা, ছেলেরা রোজগার করে খেতে পাচ্ছে, ওখানে আপনার যেমন টিউলিপের একটা থেকে একটা বিশাল ওরা ইনকাম করেছে, আয় করেছে, এবং এটা প্রথম মানে বেশি করে করেছে। ফলে এই যে জিনিসগুলো হচ্ছে, এটা দেখছে কি যদি ইকোনমিক্যালি ওখানকার ছেলেরা নিজেরা করে খায়, তারা তো আর ওদের বাহিনীতে যোগ দেবে না, ঢিল মারা বা আতঙ্কবাদী হিসেবে তারা তো জয়েন করবে। কিন্তু তারপরেও এখানকার সাধারণ মানুষের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে এই ঘটনা স্থানীয় মদত ছাড়া হতে পারে না, এবং তার পক্ষে যে অকাট্য প্রমাণগুলো বা যে তথ্যগুলো সামনে আসছে, তার মধ্যে অন্যতম ঋষি ভাট। আপনারা দেখেছেন গতকাল থেকে যেভাবে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, জিপলাইন করছেন ঋষি ভাট এবং সেই সময় তার নিচেই গুলি চলছে এবং একের পর এক পর্যটকরা তারা মাটিতে লুটিয়ে পড়ছেন।
এবং ঋষি ভাট তিনি নিজে বলছেন যে যখন আমি জিপলাইন করা শুরু করলাম তার আগে আমার স্ত্রী এবং আমার ছেলে তারা ওপারে চলে গিয়েছে। সেই সময় যে ঘটনা ঘটেনি ওনার সময় হয়েছিল কি, অর্থাৎ এই জিপলাইন যারা করান স্থানীয় মানুষ, তাদের মধ্যে একজন যিনি ওই জিপলাইন ঋষি ভাটকে রেডি করে যখন ওই এই যে ছবিটা দেখাচ্ছি ওই গাছের ওই অংশটি থেকে ওনাকে ছাড়ছেন, সেই সময় উনি আল্লাহু আকবার এটা উনি বলছেন, ঋষি ভাট বলছেন যে এই শব্দ আমি শুনতে পেলাম এবং তারপরেই গুলি চলার ঘটনা ঘটলো। যাই হোক, আমি প্রথমে একটু ভিডিওটা দেখাবো ঠিক কি হয়েছিল বা কি বলা হচ্ছে, যদিও গত দুদিন ধরেই এটা ভাইরাল, তবু আমি আরেকবার এই আলোচনাটায় ঢোকার আগে আরেকবার একটু এই ভিডিওটা দেখাতে চাইবো। কি বলছেন ঋষি ভাট তারপর শোনাচ্ছি, দেখুন। अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर। बैठो, पैर लंबा करो। अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर। बैठो, पैर लंबा करो। अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर। बैठो। এই আল্লাহু আকবার তিনবার বলার পরে উনি বলছেন খুব ক্যাজুয়াল ভঙ্গিতে, যাই হোক, পা লম্বা করো। তারপর ঋষি ভাট তার কি প্রতিক্রিয়া একটু শোনাবো, আর এই যে জিপ অপারেটর তার বাবা কি বলছেন শোনাই, দেখুন। था तब फायरिंग स्टार्ट हुई। यहाँ पे गोलियां चल रही है, लोग नीचे मर रहे हैं। मैंने देखा 5-6 लोगों को गोलियां लग गई है। पता चला कि यहाँ पे आतंकी हमला हुआ है। तो अल्लाहू अकबर ऐसे 3 बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई। का रिलीजन क्या है, हिंदू है, उन्होंने बताया, तुरंत उन लोगों ने गोली मार दी थी। मेरे आगे जो 9 बंदे ने स्लाइड की, इवन मेरे लड़के ने भी स्लाइड की, मेरे वाइफ ने भी स्लाइड की, तब वो बंदा कुछ नहीं बोला। जब मैंने स्लाइड कर रहा था तब वो बोला और उसके बाद फायरिंग हुई है। वो अल्लाहू अकबर 3 बार बोला और फायरिंग स्टार्ट हुई। वो बहुत डर गया, उसको वो रोने लगा है। उसने बोला कुछ मत बोलो ये हमको, वो डर गया, वो चला गया है नीचे। जब तूफान भी आता है हम अल्लाह अकबर बोलता है साहब, अगर कोई भी आता है तूफान अल्लाह अकबर पड़ता है। हमको क्या है, हमको क्या कसूर है कुछ। যদি এটা হয়ে থাকে, সাধারণ মানুষের মানে কাশ্মীরিদের একাংশ যদি এই ঘটনার পেছনে থেকে থাকে, তাহলে একটা দাবি উঠছে একাংশের তরফ থেকে, আমি সেটা বলবো না যে সর্বতভাবে রাজনৈতিক দাবি, কিন্তু ইন্টেলিজেন্স ফেলিওরের একটা তত্ত্ব সামনে আসছে। আমি শুভাশিসদার কাছে একটু যাব। শুভাশিসদার কি মূল্যায়ন এই সম্পর্কে? দেখো, প্রথম কথাটা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, এই ব্যাপারে কোনো রকম মানে ছোপে ঝাড়ে মেরে লাভ নেই। উই হ্যাভ টু কল আ স্পেড হয়েছে। এবার ইন্টেলিজেন্স ফেলিয়ার যে হয়েছে সেই জিনিসটা স্বীকার সরকারও করেছে এবং সেটা অপোজিশনের সামনে করেছে। অ্যান্ড পলিটিক্যাল পোডিয়ামে পলিটিশিয়ানরা স্বীকার করা এত বড় একটা তথ্য ইজ নট আ স্মল থিং। সুতরাং তারা স্বীকার করেছে যখন, তারা বুঝতে পারছে যে এটার মধ্যে যে ডিফারেন্সেসগুলো আছে সেগুলো আমাদের ওয়ার্কআউট করতে হবে। ইন্টেলিজেন্স এমন কোনো একটা ডিপার্টমেন্ট না যেটা 100% সাকসেস রেট সবসময় থাকবে, ফেলিয়ার হতেই পারে। এবং ফেলিয়ার যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, এটাকে রিকভার করার জন্য কী কী করণীয় সেটা করার দিকে বেশি তাকানোটাই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সব থেকে বড় কনসার্ন। যেটা ফেলিয়ার হয়েছে তার ব্লু স্টাডি, তার ব্যাকগ্রাউন্ড স্টাডি সেটা চলতে থাকবে, কিন্তু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম রিকভার করে কী কী করণীয় সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যেই লোকটি আল্লাহু আকবার করছিল সেই লোকটিকে এনআইএ অলরেডি কল করেছে যতদূর আমি জানি, এবং সেখান থেকে একটা ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন হয়ে পরের পারদে পড়বে। কিন্তু একটা কথা বুঝে রাখা দরকার, কাঁচ দিয়েই কাঁচ কাটা হয়। সুতরাং আমাদের যদি ইন্ডিয়ান গভর্নমেন্টকে পাকিস্তানের এই বিষয় সম্পর্কে বা এই নাশকতা কিভাবে কাশ্মীরের ভেতরে আবার করে পেনিট্রেট করাচ্ছে বা পুরনো অ্যাসেটদের কিভাবে তারা ডেভেলপ করেছে এটা জানতে হয়, তার জন্য আমাদের কাশ্মীরের ভিতর থেকেই অ্যাসেট ডেভেলপ করতে হবে। সেটা কোনো বাইরে থেকে অ্যাসেট ওখানে নিয়ে তৈরি করলে হবে না।
দ্বিতীয় কথা হচ্ছে, আমি মানছি একজন দুজন নয়, অনেকজন লোক আছে কাশ্মীরের ভিতরে যারা এখনও এই নাশকতাকে সমর্থন করে এবং এই নাশকতাকে সমর্থন করে বিভিন্ন রকম ঘটনার পিছনে তার হাত আছে। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, কাশ্মীরের একটা বড় অংশ আফটার 370 যেই ট্যুরিজমের আপলিফমেন্ট হয়েছে সেখান থেকে তাদের ইকোনমিক কন্ডিশনটা চেঞ্জ করাবার জন্য তারা বিভিন্ন রকম অন্য জীবিকা বেছে নিয়েছে এবং এটা ইজ এ ওয়েলকাম স্টেটমেন্ট। আমরা যদি ওই যেই কি বলবো এক্সেপশনসগুলোকে জেনারেলাইজ করে কাশ্মীরের উপরে একটা সোশ্যাল অ্যাটাকে যাই যে আমরা কাশ্মীরের জেনারেল মানুষকে বিশ্বাস করা বন্ধ করে দেবো, তাহলে আমাদের দুদিক থেকে ক্ষতি হবে। প্রথম দিকে যেখানে ক্ষতি হবে সেটা হলো নতুন করে বিশ্বাসযোগ্য অ্যাসেট ডেভেলপমেন্ট করতে ভীষণ কষ্ট হবে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসগুলোর। আর দ্বিতীয় যেটা সব থেকে বড় ক্ষতি হবে, আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে আস্তে আস্তে টাইম টেকিং প্রসেস কিন্তু নর্মালাইজ প্রসেসের মধ্যে না নিয়ে যেতে পারবো, তত কাশ্মীর মানসিকভাবে এবং সামাজিকভাবে আমাদের থেকে দূরে সরবে। একটা জিনিস জেনে রাখো, দ্যাট ইজ দ্য লজিক অফ দি টেররিস্ট অর্গানাইজেশনস। তারা সেটাই চেয়েছিল যে কাশ্মীর যাতে ট্যুরিজম থেকে দূরে যায়, কাশ্মীর ইন্ডিয়ার দর্শন থেকে যত দূরে যাবে তত কাশ্মীরকে এই টেররিস্ট অর্গানাইজেশনসগুলো সাইকোলজিক্যালি ক্যাপচার করা তত ইজি হয়ে পড়বে। যেই কমিউনিটিগুলো আছে তাদের বোঝানো যে দেখো ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমাদের আর দেখে না, এবার তোমরা আমাদের সাথে আবার করে জুড়তে শুরু করো। প্লিজ মাইন্ড ইট, আমি আগেও একটা টিভি চ্যানেলে বললাম, সিআই এর একটা রিপোর্ট ছিল যেটা গত 6 বছরের মধ্যে রিক্রুটমেন্ট হয়েছিল এলইটিতে প্রায় 16,000, সেখানে গত 2 বছর 8 মাসের মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে 350 কম। এই ড্রপ অফ রিক্রুটমেন্টটা কিন্তু পরিষ্কার একটা সিআইএ অ্যাজ এ ইন্ডাস্ট্রি অফ টেররিজম তাকে আঘাত করা। এই আঘাত করার পিছনে সবথেকে বড় কারণ সেটা হলো ডেভেলপমেন্ট, আর এই ডেভেলপমেন্টের বেসিকটা হলো ট্যুরিজম। তাই জন্য ট্যুরিজমকে হিট করা ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়েছিল এই লোকগুলোর জন্য, এবং তারই ফলস্বরূপ আজকে যে ঘটনা ঘটেছে এবং এই মেথোডোলজিটাকে তারা ব্যবহার করতে চাইছে। আমরা যদি এই মেথোডোলজির এগেনস্টে স্যারেন্ডার করে দিই নিজের আইডিওলজিটাকে এবং আমরা বুঝাই যে হ্যাঁ আপনারা যেটা করেছেন এটা খারাপ এবং আস্তে আস্তে আমরা ট্যুরিজম থেকে নিজেদের সরিয়ে আনি, তাহলে ডেভেলপমেন্টাল যে পলিটিক্সটা আমরা চালু করতে চেষ্টা করছি কাশ্মীরের ভিতরে সেটা কিন্তু ভীষণভাবে আঘাত পাবে এবং সেটা সাধারণ মানুষের জীবিকাকে আঘাত করবে এবং কাশ্মীরের আগামী দিনকে আঘাত করবে। আমি মানছি এটা বড় ঘটনা, এই বড় ঘটনাটাকে সামনে রেখে শিক্ষণীয় রেখে বিভিন্নভাবে আপনি যে কথা বলছেন আপনাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমি বলছি, আপনি বলছেন যে কথাগুলো ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি ভারতবাসীর এটা ভাবা উচিত যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আক্রান্ত এবং আমাদের সেখানে আরো বেশি করে যাওয়া উচিত পর্যটনের স্বার্থে এবং আরো বেশ কিছু স্বার্থে। কিন্তু এইরকম একটা ন্যাক্কারজনক এরকম একটা দুঃখজনক ঘটনার পরে যেটার জন্য আমরা এই মুহূর্তে তাকিয়ে আছি যে 7 দিন পেরিয়ে গিয়েছে, জঙ্গিরা এখনো ওখানেই আছে, অথচ তাদেরকে ধরার ক্ষেত্রে এআই থেকে শুরু করে যাবতীয় টেকনোলজি কি ফেল করে যাচ্ছে। আমার মানে ভয়ের জায়গা, আমার আতঙ্কের জায়গা এবং আমার প্রশ্নের জায়গায় আমি আসবো দাদা, আমি উত্তর খোঁজার চেষ্টা করব। একটা বিরতি নেব, খুব শার্প একটা ব্রেক, তারপর ফিরবো, প্রত্যেকের কাছেই যাব। এবং এইটা খুব অদ্ভুত একটা বিষয় যেটা আমি গতকালের অনুষ্ঠানে বলেছিলাম, আমি আবার বলছি, একটা সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে সমস্ত চীনা অ্যাপ ভারতবর্ষে যেগুলোকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেই অ্যাপ ব্যবহার করে জঙ্গিরা নিজেদের মধ্যে কথা বলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এইটা কি কোথাও ক্র্যাক করা সম্ভব হবে ভারতের পক্ষে, বা এটা ক্র্যাক করার জন্য কি ব্যবস্থা, যদি এটা সত্যি হয়ে থাকে? আমি আবার বলছি, এগুলো সূত্র মারফত খবর, সঠিক তথ্য একমাত্র ভারতীয় সেনার কাছে আছে, ভারতের সরকারের কাছে আছে। কোনো সূত্র বলছে জঙ্গিরা ওখানে আছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে নাকি তাদের একবার সাক্ষাৎ হয়ে গিয়েছে। এবার কথা হচ্ছে যে হামলায় পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে, এর স্বীকারোক্তি পাকিস্তান সেনার গোপন নথিতে আমরা পাচ্ছি। পাকিস্তানের মদতে এই হামলা প্রমাণিত হলে কিসের অপেক্ষা? 1, 2 হচ্ছে জঙ্গিরা যে এখনো পর্যন্ত এখানে আছে, তারা যে অন্য কোথাও যেতে পারেনি, এটা যদি এই তথ্য যদি সত্যি হয়ে থাকে তাহলে 7 দিন পেরিয়ে গিয়েছে। একদিকে জানতে চাইবো অপেক্ষা কিসের, পাক মদত রয়েছে জানার পরেও, আর একদিকে জানতে চাইবো জঙ্গিরা কোথায়। আমি সুভাষিস দার কাছ থেকে উত্তরটা নিয়ে নেব, তারপর একটু ঝন্টুদার কাছে আসবো। সুভাষিস দা, খুব সংক্ষেপে আপনার উত্তর নেব। হ্যাঁ, আমি সংক্ষেপেই কথাটা বলছি। দেখো, পাকিস্তান আর্মিকে কোনোভাবে ছোট করে লাভ নেই। পাকিস্তান আর্মি ইজ এ ওয়েল ট্রেন্ড প্রফেশনাল আর্মি। আমাদের একটা জিনিস বুঝতে হবে, 4-এর সঙ্গে 12-র তো একটা তফাৎ থাকবে, এটা তো আমরা আশা করব যে সেনাবাহিনী 4 নম্বরে আর সেনাবাহিনী 12 নম্বরে।
নো তার মানে এই নয় ইমিডিয়েট আমরা ডাইরেক্ট অ্যাটাকে যাব। আমাদের প্ল্যান অফ অ্যাটাকটা শুড বি সাডেন, আর আমাদের প্ল্যান অফ অ্যাটাকটা শুড বি ভেরি ওয়েল প্ল্যান। এটা অ্যাড্রিনালাইন অ্যাটাক করে লাভ নেই। ইমিডিয়েট আমি একটা, এটা কোনো পাড়ার মারপিট না যে কেউ মারলো আমি ইমিডিয়েট ডাইরেক্ট গিয়ে তাকে হিট করে দিলাম। নো, উই হ্যাভ টু ওয়েট ফর দ্য কারেক্ট টাইম টু হিট অ্যান্ড উই উইল হিট ইট হার্ড। তো সুতরাং আমাদের একটু ধৈর্য নিতে হবে। একটা কথা ভুলে গেলে চলবে না, টুইন টাওয়ার ব্লাস্ট আর আমাদের আবোতাবাদের অপারেশনের মাঝখানে কতগুলো বছর ছিল। তার মানে আমেরিকা কোনো বোকা দেশ নয় যে এতদিন ধরে কনফার্মেশন করে তারপরে ওসামাকে অ্যাটাক করেছিল। দেয়ার ইজ এ চান্স অফ প্ল্যানিং ইন অপারেশন, উই হ্যাভ টু বিয়ার ইট। আমি জানি এটা কষ্টকর, কিন্তু এটা প্লিজ গোটা দেশবাসীকে এই কষ্টটা বিয়ার করতে হবে টু গেট এ গুড অ্যান্ড অপটিমাম রেজাল্ট। জন্টুদা, ঠিক সুভাষিসবাবু যেখানে শেষ করলো, সফট ডিপ্লোমেসি হার্ড ডিপ্লোমেসির নাকি আজকের যুগের উত্তম কম্বিনেশন, মানে মিক্সড মেথড অফ রিসার্চ হচ্ছে একটা যুদ্ধে সফল হওয়া। একটা যুদ্ধের তো শেষ পরিণাম হচ্ছে ডিরেক্ট অ্যাটাক। তার আগের তো স্ট্র্যাটেজিক্যাল ডিপ্লোমেসিগুলো করা, যেমন আপনি জল বন্ধ করলেন, ইকোনমিক্যাল সারের আক্রমণগুলো করলেন, টুকরো টুকরো ফর্মে মরাল থেকে শুরু করে তাদের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল পার্টগুলোকে ভাঙা। এই ভাঙতে ভাঙতেই তো আপনি সার্বিকভাবে আক্রমণটা করলেন। এই জিনিসটা আমরা কেন ইগনোর করছি যে দিল্লিতে কিন্তু তালিবানদের নিয়ে একটা মিটিং হয়েছে, অর্থাৎ পাকিস্তানকে দুটো ফ্রন্ট থেকে কি আক্রমণের একটা চেষ্টা চালাচ্ছে ভারত। একটা ফ্রন্ট ভারতের খুব ক্লোজ অ্যাসোসিয়েট কেউ একজন করবে, যেটা পাকিস্তানের পুরনো শত্রু। তাদের কি কনভিন্স করানো গেছে যে 47-এ যে বালুচ আমাদের সাথে যুক্ত হতে চেয়েও পারেনি, আমাদের এই পার্টের উৎসাহ সাড়া পায়নি বালুচ খানের সে আবেদন, মানে বাধ্য হয়েছিল স্যারেন্ডার করতে। সেই জায়গায় কি আবার নতুন করে বালুচকে ওই কাউন্টার পার্টের তালিবানদের মাধ্যমেই ভারত ফ্রি করবে করে, অর্থাৎ সেই ইয়েটার মতো না, সেই ঔরঙ্গজেবের মতন দক্ষিণাত্যের বিদ্রোহ দমন করতে গেলে উত্তরে বিদ্রোহ হতো, উত্তরে গেলে পশ্চিমে হতো। এই রকম কি স্ট্র্যাটেজিক্যাল একটা পজিশন প্রথমে শুরু করতে চাইছে ভারত? কারণ খেয়াল রাখতে হবে, ওই সুভাষিসবাবুর কথার ধরেই পাকিস্তান আর্মি কিন্তু বেশ স্ট্রং। ওদের একটা ছোট্ট দেশ, ওরা দেশের লোককে খেতে দিতে পারে না। ওদের 800 টাকা 1000 টাকা কিলো মুরগি খেতে হয়, আটার লাইনে মারপিট করতে হলেও ওরা অস্ত্র কিনাতে কিন্তু ভারতকে সমানভাবে টেক্কা দেয়। পারমাণবিক অস্ত্র কিন্তু সম্ভার আছে ওদের। ফলে এই জায়গাগুলো বোঝার আছে। আমরা সাধারণ মানুষ তো ঠিকই, তো এত বড় একটা হামলা হয়েছে, মানে ভাবো দেবারতী, আফটার ফ্রিডম আমাদের উপরে চাপিয়ে দেওয়া এই ধরনের সন্ত্রাসের এর চাইতে ভয়ানক ক্যাজুয়ালিটির খবর আমি অন্তত হাফ প্যান্ট পরে স্কুল যাওয়ার সময় দেখেছি। কিন্তু এবারের আক্রমণের ধাঁচটা তো একদম আলাদা। যে আক্রমণের ধাঁচটায় এখানে পরিষ্কারভাবে পাকিস্তানের স্ট্র্যাটেজিটা কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে কৌশলগত স্থান নিয়েছে ওরা। দেখবে যখন এই কথাটা বলছেন ঝন্টুদা, আমি একটা তথ্য এখানে দিয়ে রাখি যে পাক আকাশে ইতিমধ্যেই যেটা খবর পাচ্ছি আমরা, যে 2টো ফাইটার জেট ভেঙে পড়েছে, যেটা চীন থেকে আমদানি করে। না সে ভাঙবে চীনামাল, তো এগুলো আমি ওগুলো তর্ক ভিতরে যাচ্ছি না। আমি বলছি যে অপ্রচলিত যুদ্ধের যে একটা কৌশল এবার পাক নিয়েছে, হ্যাঁ, মাথায় রাখতে হবে যে প্রথমে তারা মানে 65-তে জুলফিকার আলী ভুট্টো তো বলেই দিয়েছিল আমরা 1000 বার যুদ্ধ করব ভারতের সাথে, আমাকে রক্তক্ষরণ করবো ভারতের। 1000 বার যুদ্ধ করেছে, পেরেছে, যে হেরেছে, জিতেছে পরের জিনিস। উনি বেঁচে থাকতেই তো দেখে গেছেন পাকিস্তান টুকরো হতে ভারতের মদতে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ওরা কিন্তু এবার খেয়াল করবে এই পেহেলগাঁওয়ে হামলাতে পরিষ্কারভাবে টিআরএফ, মানে ওরা তো আর লস্করের নামটা নিতে পারছে না, লস্কর নিষিদ্ধ সারা পৃথিবী, তাহলে প্রমাণিত হবে নৈষিদ্ধ সংগঠন ওদের দেশে অপারেট করছে, আন্তর্জাতিক চাপ আছে। টিআরএফকে দিয়ে স্বীকারোক্তি করে কিছুক্ষণ পরেই একটা প্যারাডাইম শিফট করালো, যেটা আমরা করিনি। কেন? এই যে মানে যুদ্ধের নতুন কৌশলটা পাকিস্তান অ্যাডপ্ট করলো, সেইটা কিন্তু মানে ভাবনা কীরকম, ওরা ভারতবর্ষের একটা বড় অংশ আমাদের উদারপন্থী লোকজন, আমরা যুদ্ধ পছন্দ করি না, এটাই স্বাভাবিক। ডেমোক্রেসিতে একই অঙ্গে বহু রূপ থাকতেই পারে, এটা ওয়েলকাম, বিবিধ আমরা। এখানে একটা বড় অংশ, তুমি তো বললে যুদ্ধ সত্যিকারে আমাদেরও বিশাল ক্ষতি করবে। এই একটা বড় অংশ এখনও তো বিশ্বাস করে যে প্রতিবার ভোটের আগে এই ধরনের হামলা হয় কেন, অর্থাৎ ভারত সরকার কি এটা করেছে, প্রকাশ্যে সোশ্যাল নেটওয়ার্কে লেখা হচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্থা। আমি তাদের কাউকে ছোট করছি না, তাদের মতামত গ্রহণযোগ্য যোগ্য সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু দিতেই পারে ডেমোক্রেসিতে। কিন্তু পাকিস্তানও কিন্তু এই খবরটা জানে, তাই দেখবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর একটা স্টেটমেন্ট, ভারতবর্ষের নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির নেতাদের নাম ধরে ধরে বলছে ওরা আমাদের পাশে আছে। আবার বলছে টিআরএফকে দিয়ে স্বীকার করিয়ে বলছে আমরা হামলা করি ওটা। ইভেন ওদেরকে, ওদের দেশের রেসপেক্টেড বহু মানুষ, ইভেন আফ্রিদির আমি একটা দেখছিলাম যে ভারত সরকার করেছে এটা। কেন? আমাদের ভিতরে কিন্তু একটা
ভয়ানক রকম বিভেদ তৈরি করা, সরকারের প্রতি একটা বিশ্বাসহীনতা তৈরি করে জাতীয় যে ঐক্যটা একটা যুদ্ধের আগে দরকার, কোনো একটা বড় কাজের আগে তো একটা ঐক্য দরকার, জাতীয় আবেগ কনসলিডেটেড করা, সেটা একটা জাতির জয়ের জন্য একটা বড় অংশ দায়ী। সেটার মধ্যে কিন্তু ভাঙন ধরানোর স্ট্র্যাটেজি পাকিস্তান নিয়েছে, এটা বুঝতে হবে। ফলে এইটা একটা দিক যে আমরা এই মুহূর্তে ভারতের বিভিন্ন দল মত নির্বিশেষে প্রত্যেকটা প্রপোজিশন এক পায়ে দাঁড়িয়েছে ভারত সরকারের পাশে, একদম সঠিক। ভারত এই ক্রাইসিস টাইমে আমরা এক জায়গায় আসি, হাজার মতবিরোধ থাকুক, কিন্তু আমরা যেন কোনো এমন থিওরি বা কোনো না করি যাতে আমাদের ঐক্যটায় বাধা আসে। দেখুন, যুদ্ধের বহু কৌশল আছে, আমি মনে করি এটা কিন্তু কোনো হবে না। ওই যে উড়ি বা ঘটনা, যেখানে আমরা পাল্টা কি করেছিলাম, বালাকোটের এয়ার স্ট্রাইক করেছিলাম, কিংবা সার্জিক্যাল স্ট্রাইক, এটা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক এবার হবে না। আমি আপনাকে বলি আমার ক্ষুদ্র এবং বিভিন্ন মিটিংগুলো অ্যাটেন্ড করে আমি সব এখানে ওপেন করছি না, করতে পারবো না। এটা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হবে না। ফলে যদি যুদ্ধ হয়, সামনাসামনি হওয়ার আগে স্ট্র্যাটেজিক্যালি যে যুদ্ধগুলো হতে দরকার একটা শত্রুকে ভেঙে ফেলার, সেটা কিন্তু পর্ব চলছে না। তার মানে তো এখন কূটনীতি ভরসা না। আমি তো বললাম সফট অ্যান্ড হার্ড ডিপ্লোমেসির ওয়েল কম্বিনেশনই যুদ্ধে জেতার মানে অস্ত্র। ক্ষমা করবেন, লেফটেন্যান্ট সাহেব আছেন, উনি একাধিক যুদ্ধ করেছেন, এটা দীর্ঘদিনের লড়াইয়ের পার্ট। এই দুটোর কম্বিনেশনই জেতায়, সেটা আমেরিকা বলো, ইসরায়েলও বলো। স্যার, আপনি কি একমত এর সাথে? আমি যেটা উনি যে পয়েন্টটা বলেছেন, এটা ওনার সঙ্গে আমি একমত। এই হিসেবে যে যুদ্ধ করতে গেলে তার স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। যুদ্ধটা শুরু করলাম, যুদ্ধ হলো, তারপরে কি হবে, কিন্তু যুদ্ধ করবার আগে যুদ্ধের পর কি ফলটা হবে সেটা হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট। ঠিক আছে তো? যেটা খুব মানে ভীষণ কারেক্ট, মানে কথা বললেন, একটা দামি কথা বললেন যে এটা এখন সার্জিক্যাল স্ট্রাইকের মতো। সেটা আমি অবশ্য আগের দিনও বলে গেছি যে একদিন দুদিনের ব্যাপার নয়। এই যুদ্ধটা যদি শুরু হয়, এটা যে 1 বছর 1.5 বছর টানবে না তারও কোনো গ্যারান্টি নেই। ফলে সমস্ত দিক দেখে আমরা ইকোনমিক্যালি কতটা সাউন্ড, আমাদের এই যুদ্ধ বাদলে একটা যুদ্ধ হওয়াও মানে পার মিনিটে কয়েক কোটি টাকা নষ্ট হয়, পার মিনিটে কয়েক কোটি। এটা একটা ছেলে খেলা ব্যাপার নয়। এবং এই যে যুদ্ধের যে খরচ, সেটাকে বহন করার ব্যাপার, তারপরে আফটার এফেক্ট, ডিউরিং অপারেশন কী হবে। আজকে এখানে এলো, এখানে আমরা বলছি এখানে একটা বোম পড়লো, তারপরে কি হবে, রেস্কিউয়ের কী হবে, এই সমস্ত জিনিসগুলো আছে। প্লাস যুদ্ধে যে সোলজার মারা যায় যদি, তারপরে তাকে রিপ্লেনিশ করবার জন্য আমার তৈরি হচ্ছে কেন, যার জন্য আমি বারবার বলি এনসিসিটা আমাদের খুব দরকার, যার জন্য আমাদের এই কন্টিনিউয়েশনটা রাখা যায়। এই জিনিসগুলো কিন্তু মানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ভেবে চিনতে তবে করার দরকার আছে। এবং সেটা করতে গেলে এটা টাইম লাগবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আজকে যুদ্ধ লাগলে মানে বিশ্বের বিভিন্ন শক্তি তারা যাতে দোষ না দেয় যে ভারত আক্রমণ করেছে। আর এরা এই যে পলিসিগুলো নিচ্ছে চিমটি কাটার, যেটা যেমন আপনি ইরিটেটেড হয়ে যাচ্ছেন যুদ্ধ কেন লাগছে না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একদমই না, আমরা কেউ চাই না যুদ্ধ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি সেই হিসেবে আমি বলছি ধৈর্যের পরীক্ষাটা কতটা ধৈর্য মানে প্রচুর। আমি আপনাকে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে 1970-তে কমিশন পেয়ে 15ই মার্চ আমি যে মাঠে গেছি, আমরা অফিসিয়ালি যুদ্ধ করেছি 3rd ডিসেম্বর 1971, এবং আমি 70-তে করেছি। তার আগে থেকে কিন্তু যুদ্ধের প্ল্যানিং চলছে। এবং এই যে মাঠে থেকে আমি কোনো ব্যারাকে এসে 2 দিন হয়তো তো 9/11 আর বাদের ঘটনার কথা সুভাষিত উল্লেখ করলেন। ঠিক, আমি আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে খুব দ্রুত। আমরা বারবার বলছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর এই ঐক্যটা ধরে রাখা আমাদের দরকার, কিন্তু তারপরেও কিছু বিক্ষিপ্ত ঘটনা, ছবি ধরা পড়ছে, আর সেটা নিয়ে একটু কথা না বললেই নয়। দীপ্তিমানদা এবং অশোকদার কাছে ফিরব। এই যে ছবিটা দেখছেন, অশোকদাদের দল তাদের সোশ্যাল সাইটে, সোশ্যাল মিডিয়া, অফিসিয়াল ওয়েবসাইট বলবো, অফিসিয়ালি এই ছবিটা সামনে এনেছে। জানি না কিসের ছবি, কেন দেওয়া হয়েছে এই ছবিটা, কিন্তু বিজেপির তরফ থেকে এই ছবিটা সামনে আসার পরে বলা হচ্ছে যে কেন কংগ্রেস পাকিস্তানকে সমর্থন করছে। ওপরে যে ছবিটার মানে যে শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন, গায়েব। এবার কেন কংগ্রেস পাকিস্তানকে সমর্থন করছে, বিজেপির এই প্রশ্ন তোলার কারণ কি? আমি অশোকদাকে দিয়ে শুরু করি। অশোকদা, এই সময়ে এই ছবিটা ইঙ্গিত
যাকে করা হচ্ছে বা যেদিকে করা হচ্ছে হয়তো অনেকেই বুঝতে পারছেন, কিন্তু আমি আবার বলবো যখন ঐক্যের কথা বলছি তখন এই ধরনের ছবি সামনে আসাটাও তো বোধহয় কাঙ্ক্ষিত নয়। যখন বলতে দিলেন এতক্ষণ অতিথি শিল্পী হিসাবে বসিয়ে রাখার পরে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু বলতে চাই, পণ্ডিত নেহেরু বলতেন ভারত মাতা মানে ভারতবর্ষের মানুষ। আমরা একই কথা এখনও বলছি, দেশ এবং দেশের মানুষ আমাদের কাছে সর্বাগ্রে, সবথেকে অগ্রাধিকার দেশের মানুষ। দেশ মানে তো একটা ভূখণ্ড নয়। আমরা খুব স্পষ্টভাবে বলেছি আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির রেজলিউশনে যে আমরা সর্বতোভাবে সরকারের সঙ্গে আছি। সরকার এই ঘটনার পরে যা সিদ্ধান্ত নেবেন, যা অ্যাকশান নেবেন, আমরা তাকে সমর্থন করব। খুব স্পষ্ট কথার মধ্যে কোনো ঢাক ঢাক গুড়গুড়ের ব্যাপার নেই দেবার। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আমি সরকারের সঙ্গে আছি, সরকারের লাইন অফ অ্যাকশান যা হবে আমি সমর্থন করব, কিন্তু তার মানে আমি যদি নরেন্দ্র মোদীর বিরোধিতা করি, আমি যদি অমিত শাহের বিরোধিতা করি, তাহলে সেটা দেশদ্রোহিতা হয় না। আর পাকিস্তান, কংগ্রেস পাকিস্তানকে সমর্থন করছে, মানে এর থেকে হাস্যকর ব্যাপার কিছু হতে পারে দেবারতী? হ্যাঁ, কিন্তু আমাদের যন্ত্রণার কথা বলবো না আমরা? ভারতবর্ষের মানুষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। মণিপুরের যারা মানুষ, যারা অসহায় মানুষ, তারাও নরেন্দ্র মোদীকে একবার পাশে চেয়েছিলেন। আর পহেলগাঁও ঘটনার পরে সারা ভারতবর্ষ চেয়েছিলেন। আমরা বলেছিলাম যে সর্বদলীয় যে বৈঠক, সেই বৈঠক প্রধানমন্ত্রী আপনি সভাপতিত্ব করুন, আপনি কর্ণধার, আমরা চেয়েছিলাম। কিন্তু আমি কেন বললাম পাকিস্তানকে এই সমর্থন করার প্রসঙ্গে, আমাকে বাধ্য হলাম এই কথাটা বলতে। ভারতবর্ষ তো এমনও একজন প্রধানমন্ত্রী দেখেছিলেন যার নাম শ্রীমতী ইন্দিরা গান্ধী। ব্রিগেডে জনসভা মাঝপথে বন্ধ করে দিয়ে দিল্লি ছুটে গিয়েছিলেন পাকিস্তানকে অ্যাটাক করার জন্য। আর আমার প্রধানমন্ত্রী যখন সর্বদলীয় সভা ছেড়ে বিহারের নির্বাচনী প্রচার করেন, তখন তো আমারও যন্ত্রণা লাগবে। তিনি তো আমারও প্রধানমন্ত্রী, তিনি তো শুধুমাত্র বিজেপির নেতা নন। এবারও তো একটা কথা আমাকে এখানে বলতে হবে আজকে দাঁড়িয়ে, সত্যি তো পাকিস্তান যদি ভয়ে কাঁপে তার চেয়ে আমাদের আনন্দের কী আছে? কিন্তু এর মধ্যেও তো আমার এই পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরার বিএসএফের জওয়ান পিকে সাউ ভুল করে সীমান্ত পেরিয়ে গিয়ে আজকের দিনে আটক রয়েছেন। তাই তাকে ছাড়ানোর কোনো উদ্যোগ যখন দেখা যায় না, তখন আমাদের মনে লাগে। আমি একটা কথা বলছি, আপনারা দেখা যায় না কি করে বলছেন? দেখা যায় না কারণ তার পরিবার বলেছেন, আমরা বারংবার গেছি, তার পরিবারের কাছে অনেকেই গেছে। আমি শুধু একটা কথা বলছি, আপনারা ছবি দেখালেন বটে, আল্লাহু আকবার বলছেন একজন, উপযুক্ত তদন্ত হওয়া উচিত, এনআইএ তাকে ডেকে তদন্ত করুক। কিন্তু দেবারতী সাধ্বী প্রজ্ঞা, তিনিও দিনের শেষে জয় শ্রীরাম বলেন, তিনি দিনের শেষে একজন হিন্দু। এনআইএ সুপ্রিম কোর্টে তাঁর ফাঁসি চেয়েছে মালেগাঁও বিস্ফোরণে। তাহলে কি আমি বলবো যে হিন্দু মানেই সন্ত্রাসবাদী? বলতে পারবো না। দু নম্বর কথা হচ্ছে আরেকটা, আপনারা খবর আনছেন, আনুন, সমস্ত খবর আনুন, পাশাপাশি এই নিয়েও তো আলোচনার প্রয়োজন আছে। আদানি নিয়ন্ত্রিত মুন্দ্রা বন্দর থেকে, আমার কথা নয়, এনআইএ পহেলগাঁও বিস্ফোরণের পরের দিন সুপ্রিম কোর্টে বলছেন আদানি নিয়ন্ত্রিত মুন্দ্রা বন্দর থেকে 21,000 কোটি টাকা পহেলগাঁও বিস্ফোরণের জন্য লস্কর-ই তৈবাকে পাঠানো হয়েছে। এ খবরও তো সামনে আসা উচিত। নিশিকান্ত দুবে বিজেপির সাংসদ, গুলমার্গে তাঁর বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয়েছিল পহেলগাঁও বিস্ফোরণের কয়েকদিন আগে। আঁটো নিরাপত্তা, সেটাই ছিল স্বাভাবিক, সেটাই হওয়া স্বাভাবিক। নিশিকান্ত দুবের বিবাহবার্ষিকীতে ভিভিআইপি বিজেপির নেতাদের জন্য যে আঁটো নিরাপত্তা থাকে, পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য তার ছিটে ফোটাও কেন ছিল না দেবারতী? সাধারণ ভারতবাসী হিসাবে এই প্রশ্ন, এই যন্ত্রণা, এটা যদি কেউ বলি আমরা, তাহলে আমরা দেশদ্রোহী হয়ে যাব, তাহলে আমরা দেশবিরোধী কথা বলবো। আপনারা বিচার করুন। বেশ, দীপ্তিমানদা কিভাবে বিচার করছেন এই যে এই বক্তব্যের, কিভাবে বিচার করছেন? না, অশোক যে কথাগুলো বললো, অশোক তার দলের স্ট্যান্ড পয়েন্ট থেকে বলেছে। এখন বিষয় হচ্ছে যে দেখো, আজকের দিনে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমার মনে হয় না, প্রথম কথা, কংগ্রেস কিভাবে এই ধরনের পোস্টার গায়েব বলে কাকে নিশানা করেছে আমরা মুখে না বললেও সারা ভারতবর্ষ বুঝতে পারছে, সারা পৃথিবী বুঝতে পারছে যে কাকে নিশানা করে ওই পোস্টারটা। এখন রুচি তো একটা সব জায়গায়, রাজনীতি সহ সমাজে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুচি। এখন এই বিষয়ে এই ধরনের রুচিহীনতা কী করে কংগ্রেসের হতে পারে, সেই প্রশ্নটা আমার রইল। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা যে হামলাটা দেখেছি, যে আমরা প্রত্যক্ষ করেছি 23 এপ্রিল যে হামলাটা হয়েছিল, 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ, হ্যাঁ, যে হামলা হয়েছিল, সেই হামলায়
একটা কথা উঠে আসছে যেটা সুভাষিসও বললো যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। ঘটনা তাই, কারণ ইন্টেলিজেন্স ফেলিওর ছাড়া এত বড় ঘটনা এবং যে কটা আজ পর্যন্ত জঙ্গি হানা হয়েছে প্রত্যেকটার সঙ্গে ইন্টেলিজেন্স ফেলিওর জুড়ে ছিল। এখন ইন্টেলিজেন্স ফেলিওর হওয়ার মূল কারণটা হচ্ছে ওইখানকার যে সাধারণ মানুষ, ওইখানকার যারা লোকাল মানুষ, এই লোকাল মানুষ হচ্ছে ইন্টেলিজেন্সের সবথেকে বড় সোর্স। এই সবথেকে বড় সোর্স যদি ফেল করে তাহলে ইন্টেলিজেন্স ফেল হতে বাধ্য। আমরা আজকের দিনে পর্যায়ক্রমে 7 দিন হয়ে গেছে, পর্যায়ক্রমে আমরা যদি দেখতে থাকি তাহলে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে ওখানকার লোকাল স্তরের বেশ কিছু মানুষ এই হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। এই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে এই হামলাটা নির্বিঘ্নভাবে এরা করে এতগুলো লোককে মেরে সেখানে তারা কিন্তু গায়েব হয়ে গেছে। এখনও অবধি খুঁজে পায়নি, কিন্তু খুঁজে নিশ্চিতভাবে পাবে। এই যে সীমান্ত থেকে পহেলগাঁও অবধি যে দূরত্ব, সেটা প্রায় 2 ঘন্টার ডিস্টেন্স। এই 2 ঘন্টার ডিস্টেন্স কীভাবে চলে আসতে পারলো, সেখানে লোকাল লোকের ভূমিকা, ওখানকার লোকাল কোনো ওদের যে সমস্ত এজেন্সি নিয়ে যে সমস্ত পাকিস্তানি এই ধরনের উগ্রপন্থী সংগঠনগুলো কাজ করে তাদের ভূমিকা, এটাকেও আমরা দূরে সরিয়ে দিতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে সবথেকে আমাদের শত্রু কারা, এটা আমাদের বুঝতে হবে। আজকের দিনে এই যে কথাটা সুভাষিস বলল যে 9/11-র পরে আমেরিকা কিন্তু ইউনাইটেড হয়ে এর বিরোধিতা করে এর জবাব দিতে পেরেছিল, তার কারণ তার কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা করেনি, কোনোভাবে সরকারের অপমান করেনি, কোনোভাবে সরকারের প্রধানের অপমান করেনি। আজকের দিনে আমরা যদি প্রত্যেকটা রাজনৈতিক দল যারা বিরোধী আসনে বসে আছে তাদের যদি পোস্ট খুলি তাহলে আমরা দেখব যে কোথাও কোথাও যেন মনে হচ্ছে এরা যেন জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল, এমন ধরনের পোস্ট করেছে এরা, এমন ধরনের পোস্ট। আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না, বিরোধী রাজনৈতিক দলের অনেকগুলো বিরোধী রাজনৈতিক দল ভারতবর্ষের মাটিতে এই মুহূর্তে আছে, তাদের অনেকের পোস্ট দেখে মনে হয়েছে যে এরা জঙ্গিদের হয়ে সাফাই গাইছে, জঙ্গিদের স্লিপার সেল, শহরে বসে তারা এই সমস্ত পোস্ট করেছে। এই ইউনাইটেড হওয়াটা আমাদের ক্ষেত্রে সব থেকে জরুরি। এই যে ভিতরে যারা বসে আছে, এই যে ভিতরে যারা বসে আছে, যারা ভারতবর্ষের সমৃদ্ধিকে হিংসা করে, যারা ভারতবর্ষের বিরোধিতা করছে, যারা চায়নার হাতে ক্রীড়নক হয়েছে, যারা পাকিস্তানের হাতে ক্রীড়নক হয়েছে। তুমি বলছিলে না যে চায়নার একটা অ্যাপ ব্যবহার করা হয়েছে, চায়নার অ্যাপ ব্যবহার করা হচ্ছে তো। চায়নার অ্যাপ বাংলাদেশের মাটিকে, 5ই আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, বাংলাদেশের মাটিকে চায়নার যে সমস্ত গোয়েন্দা দপ্তর, গোয়েন্দা সংস্থা আছে, তারা ওখানকার মুসলিম মানুষদের ব্যবহার করে ওইখান থেকে এই যে এত বড় গণ্ডগোল এইখানে মুর্শিদাবাদে হলো, তাতে বাংলাদেশের ওই অ্যাপগুলোর কি ভূমিকা আছে এগুলো খতিয়ে দেখা উচিত, এবং খতিয়ে দেখা হচ্ছে, এটা আমি নিশ্চিত। আজকের দিনে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ, আমাদের এখানে লেফটেন্যান্ট সাহেব বলেছেন, তিনি প্রথমেই বললেন, বাইরের লড়াইয়ের থেকে ভিতরে যারা বসে আছে, ভিতরে যারা বসে থেকে এই চায়নাকে বা পাকিস্তানকে পিছন থেকে সাহায্য করছে, এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, আইনের সহায়তা এদের বিরুদ্ধে নিতে হবে, এটাই মূল দরকার। না, আমার মনে হয়, জানি না আমি, এটা হয়তো আমি আসবো দাদা, আমার মনে হয় চীন বোধহয় একটু বেশি ক্যালকুলেটিভ, মানে ওপেন যেভাবে সাপোর্ট করার কথা এর আগে আমরা শুনেছি, এবার কি একটু বোধহয় ক্যালকুলেটিভ। বোধহয় আমি একটু উত্তরটা নিয়ে আমি আসবো অশোক আপনার কাছে। 45% তো একটা ধাক্কা আছে চীনের। ট্রাম্প তো চাপিয়েছে, ভারতের বাজারটা তো তার মূল্যবান। পাকিস্তানে ও হাজার পাকিস্তানে পীড়িত দেখাক, ও পাক অকুপাইড কাশ্মীরের ভিতর থেকে ইকোনমিক জোন বের করুক, তারপরে ও প্রতি মাসে গড়ে অ্যামনেস্টি ফোরামের রিপোর্ট বলছে 150 থেকে 200 নিরপরাধ চাইনিজ শ্রমিকদের শুধু জঙ্গিরা তোলা তুলতে গিয়ে খুন করে। চায়না জানে ভালো করে, আনসার্টেন স্টেট, ফলে ভারতের একটা স্টেবল মার্কেট, সেটা কংগ্রেস থাক, বিজেপি থাক, তৃণমূল থাক, সেন্ট্রালে যারাই থাক, এই স্টেবল মার্কেটটা আমেরিকার, চীনের 145% বাড়তি ধাক্কাটা ট্রাম্পের, ও বেসামাল অবস্থা হয়ে যাবে ভারতকে চটালে। এবার বেশ একময়, খুব সংক্ষিপ্ত অশোকদার কাছে যাবো। হ্যাঁ দাদা, বারবার করে আমি এখানে সুভাষিস বাবুর বক্তব্য শুনছিলাম, কিংবা বিজেপির যিনি মুখপাত্র আছেন বারবার করে বলছেন যে ইন্টেলিজেন্স ফেলিওরটা হয়েছে, এটা নানান রকম কারণ হচ্ছে। কিন্তু আমি শুধু একটা কথা বলবো, পুলওয়ামা 300 কেজি RDX কোথা থেকে এসেছিল আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না, এবং পুলওয়ামা কাণ্ডের পর থেকে আজ পর্যন্ত শিক্ষা নিয়ে সেই ইন্টেলিজেন্স ফেলিওরটাকে আমরা মেরামত করতে পারলাম না। এখানে বলা হচ্ছিল যে সাধারণ মানুষ, কাশ্মীরের সাধারণ মানুষ, তারা এর সাথে জড়িত, অমুক তমুক। আচ্ছা, আমি একটা কথা বলছি,
কার্গিল হামলার সময় প্রথম খবরটা কিন্তু দিয়েছিলেন ওই মেষপালকরা। তাহলে সরকারের কাজ হবে, আমি যদি স্থানীয় মানুষকে কনফিডেন্টে না নিতে পারি, সে ব্যর্থতা নিশ্চয়ই অন্য কারো ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে গিয়ে ফেলবো না। আর একটা কথা আমাকে এখানে বলতেই হয়, প্লিজ, কে কোথায় কি পোস্ট করেছে মানে এখানে দীপ্তিবাবু বলছিলেন, তা আমি একটা কথা বলি, আরে ওটার সঙ্গে এই প্রশ্ন আসছে না, ওইটার সঙ্গে এই প্রশ্ন আসছে না। আমি বলছি না কারা স্লিপার সেল। আচ্ছা দেবারতী, আমাদের এখানে কারোর বাড়িতে পাকিস্তানের পতাকা আছে? মনে করলে পাকিস্তানের পতাকা বের করে পড়াতে পারবো আমরা? দীপ্তিমানও পারবে না, দীপ্তিমানও পারবে না। শুভেন্দুর বাড়িতে পাকিস্তানের পতাকা ছিল? কোথা থেকে পড়ালো? কোথা থেকে পড়ালো? এটা বোকা বোকা কোথা থেকে পড়ালো? বলো না তাহলে বলতে পারবে? আচ্ছা, উত্তর নেই, উত্তর নেই। খুব বলতে পারবে বেশি না। সময় নেই, খুব বেশি সময় নেই, প্লিজ দাদা প্লিজ। আচ্ছা, আমি অমরেন্দ্রবাবুর কাছে আরেকবার একটু আসতে চাইবো। এই যে পয়েন্টটা এখানে দীপ্তিমানদা তুলছেন, আমি তো কনফিডেন্স গ্রো করানোর চেষ্টা করেছি, কাশ্মীরের উন্নতির চেষ্টা করেছি, পর্যটন থেকে আমার লক্ষ্যমাত্রা রেখেছি 5 কোটি টাকা আমার আয় দেবে। তো তার জন্য আমার তো সাধারণ মানুষ, ওখানকার স্থানীয় মানুষকে লাগবে, এবং সেই ফেথটা হয়তো তাদের অনেকটাই সরকারের ওপর তৈরি হয়েছে বিগত 7-8 বছর। কিন্তু যদি তারপরেও এই ফাঁকা জায়গাগুলো তৈরি হয়ে থাকে, তাহলে হয়তো আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, আরও অনেকের মৃত্যু হতে পারতো, কারণ ওইখানে ওই বৈসারান উপত্যকায় প্রচুর মানুষ সেই সময় ছিলেন। আপনি বলছেন, বা এই প্যানেলে হয়তো অনেকেই বলছেন ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা, সরকারও স্বীকার করেছে ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা, কিন্তু কথা হচ্ছে যে শিক্ষা নেওয়ার জায়গাটা পরিশীলিত করা আরও বেশি, এটাকে নিয়ে চর্চা করা, এটা কি হচ্ছে সত্যি? আপনার কি মনে হয়? সেটা তো ডেফিনেটলি চেষ্টা করবে, মানে অ্যাটলিস্ট আমি ফোর্সের তরফ থেকে বলতে পারি। না, এইভাবে পর্যটকদের উপর হামলা মানে না, একদম বুঝতে পারছি। মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা পর্যটন। না, সেটা ঠিক, যেটা এইটা তো একটা সাংঘাতিক ক্ষতি। এটা সাংঘাতিক ক্ষতি, এবং এতে ইন্টেলিজেন্স ফেলিওর, এটা কেউ অস্বীকার করছে না। তবে একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, যে মানে কোনো ইন্টেলিজেন্স 100%, মানে কোনো সিকিউরিটি 100% সিকিউর হতে পারে না। নো সিকিউরিটি ক্যান বি 100% ফুল প্রুফ। নো সিকিউরিটি, পৃথিবীর কোনো সিকিউরিটি 100% ফুল প্রুফ হতে পারে না, এটা সবসময় জানবেন। সবসময় হয়তো যেগুলো ঘটনা ঘটছে না, আমরা ভাবলাম যে কিছু হচ্ছে না বোধহয়, যদি একটা হয় তখনই আমরা বুঝে যাই যে হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটেছে, সিকিউরিটি ফেলিওর। তাহলে কি আত্মতুষ্টির জায়গা তৈরি হয়ে যাচ্ছে? সরি, আত্মতুষ্টির কোনো ডেফিনেটলি না। এখান থেকে স্টাডি করতে হবে যে কোথা থেকে এই জিনিসটা এলো, কেন, কোন জায়গায় ফেলিওরটা, এটাকে এখন আমাদের জানতে হবে। মাননীয় ক্যাপ্টেন অমলেন্দুবাবু, আপনাকে আমার একটা সবিনীত প্রশ্ন আছে, যে পুলওয়ামার ঘটনার পরে যখন সেই সময়কার তদানীন্তন রাজ্যপাল সত্যপাল মালিক যে ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন, তারপরে যদি সাধারণ ভারতবাসী হিসাবে আমার মনে কোনো প্রশ্ন আসে, কোনো সন্দেহ আসে, সেটা কি খুব অমূলক? একদম নয়, সেখানে একদম নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে দেখুন, যদি নিজেদের মধ্যে কিছু আমরা দোষ করি এবং সেটা ঢাকার থাকে, সেখানে সিকিউরিটির দায়িত্ব আমি নেব না। আমাকে যদি সিকিউরিটি দেখতে হয়, আমি যদি সিকিউরিটির কাজ করি, আমি চেষ্টা করব সেটাকে ফুলপ্রুফ করবার জন্য। কিন্তু ফুলপ্রুফ করবার জন্যে আপনি এসে যদি সেখানে বাটিং করেন, মানে ভেতরে ঢুকে চেষ্টা করেন সেটাকে করবার জন্য, হয় আমাকে সেখানে ছেড়ে চলে আসতে হবে, নাহলে সেটাকে আমাকে বলতে হবে, যদি আপনি সিকিউরিটি প্রকৃত মানুষ হন। এটা হচ্ছে মানে একদম এখানে আমি যেটা বললাম, যে এখানে এখন ফুল প্রুফ সিকিউরিটি পেতে হলে ওখানকার লোক ছাড়া, স্থানীয়রা ছাড়া কেউ 100% সিকিউরিটি দিতে পারবে না। এখন দেখুন, ওখানে যেমন এখন এরা বলছে যে 14 জন মতো লোক আছে যারা কি তারা হেল্প করছে, এবং যদি একজন লোকও হেল্প করে তাহলেও কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন এই জায়গাটা জিরো করবার জন্যে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের যেমন এই ওখানকার যে পর্যটন শিল্পটাকে ঠিকমতো রাখতে হবে, ওখানকার লোকেদের মধ্যে পাশে দাঁড়াতে হবে, এবং ওদের সবচেয়ে যেটা দরকার, যাতে ওরা কাশ্মীরি নয়, ওরা ভারতীয়, এইটা ওদের এই জিনিসটা ওদের মধ্যে আনতে হবে। বেশ, আমি সময় আর খুব বেশিক্ষণ পাবো না, আমি সুভাষিসদার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। সুভাষিসদা, গতকাল সমীরবাবু এসেছিলেন, বিএসএফ এর ডিআইজি ছিলেন সেই সমীর মিত্র, তো ওনার সঙ্গে যখন কথা বলছিলাম, উনি বলছিলেন কিস্তওয়ারের কথা। কিস্তওয়ার এমন একটা এলাকা যেটা যথেষ্ট দুর্গম, এবং উনি ওনার
অভিজ্ঞতার কথা যখন আমাদের সাথে শেয়ার করছেন, খুব স্বাভাবিকভাবে আমার এটা মনে হয়েছিল, যদিও সময়ভাবে ওনাকে এই প্রশ্নটা করা হয়ে ওঠেনি, যে কিস্তওয়ার ওনার পেশাদারিত্বে বা ওনার পেশাদারি জীবনে দুর্গম ছিল, এবং কিস্তওয়ার আমি যদি ধরে নিই যে উনি 20 থেকে 25 বছর সার্ভ করছেন না সেইভাবে, তাহলে এখনো দুর্গমই আছে, কারণ এই কিস্তওয়ারকে ব্যবহার করেই নাকি জঙ্গিরা এসেছে পারে বলে এখনো পর্যন্ত সূত্র বলছে। তাহলে সেই দুর্গম অরণ্য হোক, দুর্গম পথ হোক, তাকে তার সঙ্গে কতটা পরিচিতি ভারতীয় সেনার হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে সেটা কি কোথাও ল্যাক? আজ থেকে 30 বছর আগে যা ছিল কিস্তওয়ার আর আজকে কিস্তওয়ারের যা অবস্থা, ক্র্যাক করা যায়নি ওই পথকে, এটাই কি ধরে নেব? সুভাষিস দা। দেখো, আজকের ডেটে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে ইন্টেলিজেন্স ফেলিয়ার ওয়ার্ডটা যতবার শুনছি, তার থেকে একটা জিনিস বলতে পারো কিছুটা হলেও আফসোস হয় যে সাকসেস অফ ইন্টেলিজেন্স নিয়ে কোনোদিন কোথাও আলোচনা হয় না। অ্যান্ড আই বিলিভ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথাও নেই, কারণ সাকসেস অফ ইন্টেলিজেন্সটা যদি তুমি দেখো ফেলিয়ার অফ ইন্টেলিজেন্সের সাথে তার পার্সেন্টেজটা তুলনা করো, তাহলে বুঝবে একটা জবে যেমন 100% সাকসেসফুলি কেউ হতে পারে না, ফেলিয়ার থাকে, তাহলে পার্সেন্টেজ অফ সাকসেসটা কত হাই ইন্টেলিজেন্সের। এনিওয়ে, এবার আমি আসছি তোমার পয়েন্টটা ইজ ভেরি 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 ইন্টেন্স। কেন ইন্টেন্স? এখানে ন্যাচারাল রিসোর্স আছে, এখানে ন্যাচারাল ক্যালামিটি আছে, এখানে পেনিট্রেশন পয়েন্টার আছে, আর এখানে একটা বড় জিনিস আছে যেটা বুঝতে হবে। 370-এর পরে একটা বড় ভুল ভারত সরকার করেছিল, সেটা হচ্ছে রিডাকশন অফ ফোর্সেস। এই রিডাকশন অফ ফোর্সেস যেটা ঘটিয়েছিল, এইটা অনেকটা স্ট্র্যাটেজিক এফেক্ট করে গেছে বিভিন্ন জায়গায় পেনিট্রেশন করতে, কিন্তু তার মানে এটাই নয় দ্যাট ইজ দ্য অনলি রিজন। আরেকটা কথা যেটা স্যার এক্ষুনি বললেন, স্যারের কথাকে আমি সাপোর্ট করে বলছি, লোকাল পেনিট্রেশন করতে গেলে আমাকে লোকাল অ্যাসেট ইউজ করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু দিস। লোকাল অ্যাসেট যদি আমাদের পাশে না দাঁড়ায়, নো ম্যাটার হোয়াট এভার ইজ দ্য স্ট্র্যাটেজি, আমরা সেই টেরিটোরিয়াল জোনকে পেনিট্রেট করতে পারবো না। আমাদের লোকাল অ্যাসেটকেই ইউজ করতে হবে। আর আরেকটা জিনিস, লোকাল অ্যাসেটকে ইউজ করতে গেলে, লোকাল অ্যাসেটকে তোমার পলিসি মেকিংয়ে ইন্টারেস্টেড করতে গেলে ডেভেলপমেন্ট ইজ দ্য অনলি ওয়ে। তাই আমি বারবার বলছি, ডেভেলপমেন্ট প্রসেস কেন্দ্র সরকারকে বন্ধ করলে চলবে না, ব্যাকফুটে গেলে চলবে না। দে হ্যাভ টু প্লে ইন ফ্রন্ট ফুট। আজকে আর সময় একদম শেষ, আর সময় দিতে পারবো না কাউকেই, এবং যেখানে এই আলোচনাটা মানে যেখানটায় এসে শেষ হচ্ছে সেখান থেকে একটা নতুন আলোচনা শুরু করা যায়। আমি জানি না আগামী দিনে সেখানে সেই সুযোগটা থাকবে কিনা আমাদের কাছে। ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সেটা নিয়ে কথা বলার। ডেভেলপমেন্ট এইটা ভীষণ দরকার, সত্যি কথাই। আর আজকে যেহেতু সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুন।